হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। মণিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর প্রথম মাসিক পরীক্ষার সলিউশনের সলভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান মিরন। তো কথা না বলে দ্রুত আমরা শুরু করি। আর একটা কথা, তোমরা যারা এই কোনো কোশ্চেন যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই ভিডিওটা আবার টেনে দেখবা। টেনে দেখলে আশা করি ভিডিওটি কোথাও যদি বুঝতে প্রবলেম থাকে ওটা সলভ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 100 লক্ষ সমান কত? আমরা জানি 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 10 মিলিয়নে 100 লক্ষ। নিচে বলা হয়েছে কোনটি মৌলিক সংখ্যা, কোনটি মৌলিক সংখ্যা 121। এখানে বলা হয়েছে যে একটা রাশি দেওয়া হয়েছে এবং রাশিটিতে বলা হয়েছে যে কয়টি পদ আছে। আমরা দেখি এখানে কয়টা পদ আছে। প্রথমে 2x একটা পদ, তারপর 3y/4x এটা একটা পদ, এবং 5x ইন্টু 8y এটা আরেকটা পদ। পদগুলো আমরা কিভাবে চিনবো? পদের আগে পদগুলো একটা থেকে আরেকটা পদ আলাদা করা হয় প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা। তো এখানে 2x এর পর একটা প্লাস আছে, তার মানে 2x একটা পদ। 3y/4x এর পর মাইনাস আছে, তার মানে পুরোটা একটা পদ। এবং 5x ইন্টু 8y আছে, এটা পুরোটা একটা পদ। তো এখানে পদ তিনটা। -b এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? যোগাত্মক বলতে যেই সংখ্যা থাকবে সেটা উল্টে যাবে, অর্থাৎ এখানে -b আছে, হয়ে যাবে +b। আর যদি +b থাকতো তাহলে এটা যোগাত্মক করলে হতো -b। সো এখানে -b যেহেতু আছে, যোগাত্মক বিপরীত রাশি +b। গ্রিক পণ্ডিত ইউক্লিড কর্তৃক রচিত এলিমেন্টস বইটি কত খণ্ডে বিভক্ত? এটা 13টি খণ্ডে বিভক্ত। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে 15/17 এবং 15/17 এর বিপরীত ভগ্নাংশের গুণফল কত? তো বিপরীত ভগ্নাংশ বলতে প্রথমটা আছে 15/17। 15/17 আছে, এটার বিপরীত ভগ্নাংশ করলে 17। পরবর্তীতে যেটা আছে 17 উপরে চলে যাবে এবং 15 নিচে চলে আসবে। তাহলে 17 এবং 17 ভাগ করলে 1 থাকবে, 15 এবং 15 ভাগ করলে 1 থাকবে। তো টোটাল থাকবে 1। 1 বিলিয়নে কত কোটি? 1 বিলিয়নে 100 কোটি। -4 কি ধরনের সংখ্যা? -4 অবশ্যই ঋণাত্মক একটা পূর্ণ সংখ্যা। আর যদি +4 থাকতো তাহলে এটা থাকতো ধনাত্মক পূর্ণ সংখ্যা। নিচে বলা হয়েছে একটা রাশি দেওয়া হয়েছে, রাশিটিতে কয়টি পদ আছে? তো আমরা জানি যে একটা রাশির পদগুলো আলাদা করা হয় প্লাস দিয়ে, এবং রাশির মধ্যে যদি মাইনাস থাকে মাইনাস দিয়ে। তার মানে এখানে প্লাসের আগে একটা রাশি আছে, তারপর একটা পদ আছে, তারপর প্লাসের পরে একটা পদ আছে, 2 পর্যন্ত একটা পদ, এবং 7y/c আর একটা পদ। তো টোটাল পদ আছে এখানে 3টা। আমরা 10 নম্বর কোশ্চেন দেখি। 10 নম্বরের কোশ্চেনে একটা চিত্র দেয়া আছে। এই চিত্রে বলা হয়েছে উপরে চিত্রে NO কি? এখানে N আছে এবং এখানে O আছে। তো NO এটা একটা রশ্মি। আচ্ছা, তারপরে বলা হয়েছে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হলো কত? তো একটা সরলরেখা, তো আমি দেখো খেয়াল করে, একটা সরলরেখা আমরা আঁকলাম। তো এই সরলরেখার একটা বিন্দুতে অপর একটি রশ্মি যদি এখানে যদি আসে, তাহলে বলা হয়েছে যে মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এখন যদি একটা সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? তাহলে তুমি খেয়াল করো, এই যে পুরাটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে টোটাল মিলে আসবে 90 এবং 90, টোটাল 180। তার মানে দুই সমকোণ। তো আমরা বলবো ক নাম্বার অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে লম্ব ও সমান্তরাল রেখা আঁকতে কোনটি প্রয়োজন? এটা অ্যান্সার হবে ত্রিকোণী। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে -8 এবং -10 এর মান কত? তো আমরা অঙ্কটা করে দেখি। সেখানে আছে -8 এবং এখানে মাইনাস এবং মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তারপর 10। তো +10 থেকে যদি আমরা -10, প্লাসে মাইনাসে মাইনাস, যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হবে 2। আর যেহেতু বড় সংখ্যা প্লাস ছিল, তার মানে অবশ্যই সংখ্যাটা থাকবে প্লাসে। 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু 30 এবং গসাগু 10 হলে সংখ্যাদের গুণফল কত? তো লসাগু এবং গসাগু এর সংখ্যাদের গুণফল বের করার সূত্র গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু। তার মানে এখানে 30 এবং 10 যদি আমি গুণ করি, 30 এবং 10 যদি আমি গুণ করি হবে 300। তো এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা 100, 200, 300 এবং 400 হবে। তো অ্যান্সারটি 300। 15 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে 1 থেকে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে? 1 থেকে 50 পর্যন্ত টোটাল 15টি মৌলিক সংখ্যা রয়েছে।
16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে। তো 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে টোটাল 25টি মৌলিক সংখ্যা রয়েছে। মৌলিক সংখ্যার উৎপাদক কতটি? তো উৎপাদক কতটি এটা বোঝার জন্য আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা যদি একটু দেখি। মৌলিক সংখ্যা বলতে আসলে হচ্ছে কোনো সংখ্যাতে যদি 1 দিয়ে ভাগ যায় এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ যায় তাহলে তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। কথার কথা হচ্ছে 3 একটা মৌলিক সংখ্যা। 3কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে এবং শুধুমাত্র 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ যে সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ যায় এবং শুধুমাত্র ওই সংখ্যাটা দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা মূলত উৎপাদক থাকে হচ্ছে দুইটি। x এর দ্বিগুণ হতে 5 বিয়োগ করলে কত হয়? x এর দ্বিগুণ বলতে বোঝায় হচ্ছে 2x। তো 2x থেকে হচ্ছে 5 বিয়োগ, তো এখানে খ নম্বরে আছে 2x থেকে 5 বিয়োগ। 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 3 ও 3 এর যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল কত? অর্থাৎ 3 থাকবে এবং 3 এর যোগাত্মক হচ্ছে -3 এবং এটার বিপরীত কি করতে হবে? যোগফল, তাদের মধ্যে যোগ করতে হবে। অর্থাৎ 3 থেকে যোগাত্মক 3 এর যোগ করতে হবে। 3 থেকে যোগাত্মক 3 এর যোগ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3 প্লাসে মাইনাসে -3। তো 3 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের গোল্লা। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে -8 এবং -10 এর মান কত? এটা আমরা অলরেডি ইতিমধ্যে একবার করেছি। এটার অ্যান্সার হচ্ছে 2। এখন হচ্ছে আমরা সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করি। সৃজনশীল কোশ্চেনের প্রথমে আমাদের দুইটা এখানে উদ্দীপক দেয়া আছে, আমাদের দুইটা হচ্ছে ক্লু দেয়া আছে। তো এখন বলা হয়েছে যে দেখাও যে ক নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে দেখাও যে 15 ও 43 সহমৌলিক সংখ্যা। তো প্রথমে যদি আমরা 15কে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, ফার্স্টে আমরা 1 দিয়ে ভাগ দিলে আসতেছে হচ্ছে 15 হচ্ছে 15। 15কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি হচ্ছে 3 5 হচ্ছে 15। তাহলে এখানে আমরা 15 গুণনীয়ক গুলো পাচ্ছি হচ্ছে 1 গুণ 3 গুণ হচ্ছে 5। এরপরে আছে হচ্ছে 43। 43কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে 1 দিয়ে যদি যায় আসে হচ্ছে 43, 43 একে 43 এবং তারপরে হচ্ছে আর 43কে 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তার মানে হচ্ছে আমরা 43 এর গুণনীয়ক যদি লিখি তাহলে হবে হচ্ছে 1 গুণ 43। তো এখানে আমরা শুধুমাত্র 1 এর মধ্যে মিল দেখতে পাচ্ছি, আর কোনোটার মধ্যে কোনো মিল নেই, আর কোনো গুণনীয়কের মধ্যে কোনো মিল নেই। তাহলে আমরা বলতে পারি 15 এবং 43 সহমৌলিক। দেখানো হলো। খ নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে 30, 36 এবং 48 এর গসাগু নির্ণয় করো। 30, 36 এবং 48 এর গসাগু নির্ণয় করো মৌলিক উৎপাদকের সাহায্যে। প্রথমেই আমরা 30, 36 এবং 48কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। প্রথমে আমরা 30কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, প্রথমে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে 15, 15 দুগুণে 30, 2 দিয়ে ভাগ করলে আসতেছে 3 দিয়ে ভাগ করলে আসতেছে 3 5 15। তাহলে 30 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণ 3 গুণ 5। তারপরে 36, 36কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে 18 দুগুণে হচ্ছে 36 এবং 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 এবং 3 দিয়ে ভাগ করলে আসতেছে হচ্ছে 3। তাহলে 36 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে 3 এবং 48কে আমরা যদি ভাগ করি, 48কে ভাগ করলে আমরা পাই 2, 24 দুগুণে হচ্ছে 48 এবং 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে হচ্ছে 24, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে হচ্ছে 12, 3 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে হচ্ছে 6। তাহলে আমরা 48 এর মৌলিক গুণনীয়কগুলো পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে গসাগু নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে শুধুমাত্র এর মধ্যে কমন যেটা যাবে ওইটাই শুধু নিতে হবে। তো এই 2 প্রত্যেকের মধ্যেই আছে, কমন আছে, তার মানে আমরা রিসিভ করতে পারি, এখানে বলতে পারি যে 30, 36, 48 এর গসাগু হচ্ছে
আমরা প্রথমে সবগুলোর মধ্যে 2 আছে, প্রথমে 2 কে আমরা কমন নিলাম। তারপরে এখানে প্রথমটা এটার মধ্যে 3 আছে, দ্বিতীয়টার মধ্যেও 3 আছে এবং তৃতীয়টার মধ্যেও 3 আছে এবং এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। তারপরে আর হচ্ছে এখানে 5 আছে, আর কোনোটার মধ্যেই 5, তিনটার মধ্যেই 5 নাই। তার মানে আমরা বলতে পারি 30, 36 এবং 48 এর গসাগু হচ্ছে 6। তাহলে অ্যান্সার হচ্ছে 6। এখন আমরা দেখব গ নাম্বার। গ নাম্বারে বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকে। এটা হচ্ছে তোমাদের অনুশীলনের 8 নাম্বার কোশ্চেন হুবহু। তো এই অঙ্কটা সলভ করার জন্য ফার্স্টে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তো আমরা এটা সলভ করার জন্য ফার্স্টে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমরা সংখ্যাগুলো লিখে 20 থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে 15। তো আমরা হচ্ছে 5 অবশিষ্ট পাবো। 25 থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে 20, আমরা 5 পাচ্ছি। 30 থেকে বিয়োগ দিতে হবে 25, 30 থেকে বিয়োগ হচ্ছে 25 দেই, থাকবে হচ্ছে 5। এখানে হচ্ছে 36, 36 থেকে, আচ্ছা আমাদের এখানে এখানে ছিল হচ্ছে 31। তো 36 থেকে আমরা যদি 31 বিয়োগ দেই তাহলে আমাদের থাকতেছে 5 এবং 48 থেকে আমরা যদি 43 বিয়োগ দেই, আমরা 43 যদি বিয়োগ দেই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 5। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বিয়োগ করলে অবশিষ্ট হচ্ছে 5 থাকে। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এই যে টোটাল ক্ষুদ্রতম সংখ্যা 20, 25, 30, 36, 48 আছে, এই সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। তাহলে আমরা 20, 25, 30, 36 এবং 48 এর যদি লসাগু করি তাহলে লসাগু করলে আমরা পাই, প্রথমে আমরা 2 দিয়ে লসাগু করি, 10 দুগুণে হচ্ছে 20, আমরা 25 হচ্ছে ভাগ করতে পারবো না। তারপর 15 দুগুণে হচ্ছে 30, 36, 18 দুগুণে হচ্ছে 36 এবং 24 দুগুণে 48। এরপরে আমরা আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসতেছে 5 দুগুণে হচ্ছে 10, 25 আমরা ভাগ করতে পারতেছি না। এখানে হচ্ছে 15কে আমরা ভাগ করতে পারবো না। আমরা 9 দুগুণে 18 এবং 12 দুগুণে হচ্ছে 24। তো এখন যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 5কে ভাগ করতে পারবো না, 25কে ভাগ করতে পারবো না। 3 5 হচ্ছে 15, 3 3 হচ্ছে 9, 3 4 হচ্ছে 12। আমরা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে এখন আমরা 3 দিয়ে পারবো না, এখন আমরা 4 দিয়েও পারবো না, আমরা 5 দিয়ে করতে পারবো। 5 একে হচ্ছে 5, 5 5 হচ্ছে 25, 5 একে 5, এখানে আসতেছে 3 এবং 4 থাকতেছে। তো আর ভাগ যাচ্ছে না, তো আমরা লসাগু যদি করি তাহলে আমাদের লসাগুটা আসবে 3600। এখন অতএব আমরা লিখতে পারি নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু হচ্ছে 3600। তো আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে তোমার ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এখন বলা হয়েছিল যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এটা দিয়ে ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ভাগশেষ থাকে। তো আমাদের এখন সেই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তারা অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান আমরা লিখবো হচ্ছে এই গুণফল 3600 থেকে আমরা এই যে প্রত্যেকটা হচ্ছে বিয়োগ করার পর যে অবশিষ্ট 5 ছিল, এখন এখান থেকে 5টা হচ্ছে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের থাকতেছে হচ্ছে 3595। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3595। এবার সৃজনশীল আমরা দ্বিতীয় কোশ্চেনটি সলভ করি। বলা হয়েছে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত শিক্ষিকা প্রভা চাকলাদার দ্বিতীয় পাঠদানে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বৃহত্তম সংখ্যা 9 দিয়ে এবং ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে কেন শুরু হয় তা ব্যাখ্যা করলেন। ক্ষুদ্রতম সংখ্যা 0 দিয়ে শুরু না করে কেননা 1 দিয়ে শুরু হয় তাও আলোকপাত করলেন। তারপর তিনি নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তো এখানে ক নাম্বারে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, 5 7 4 2, একটা বক্স দেওয়া হয়েছে, ফাঁকা বক্স, চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো কোনো সংখ্যা যদি 9 দিয়ে বিভাজ্য হইতে হয় তাহলে হচ্ছে প্রথমে ওই সংখ্যাগুলো যোগ করে নিতে হয়। 5 যোগ 7 যোগ 4 যোগ 2, এই সংখ্যাটা হচ্ছে প্রথমে যোগ করতে হবে। যোগ করার পরে তারপর হচ্ছে ওই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। তো এই সবগুলো যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে 18।
তা 18কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 9 দুগুণে 18, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য, তার মানে সংখ্যাটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তো এটা হচ্ছে তোমার হুবহু তোমাদের যে মূল বই আছে, অনুশীলনী হচ্ছে 1.2 এর, তোমাদের মূল বইয়ের অনুশীলনী 1.2 এর 4 নাম্বারের হচ্ছে ঘ, হুবহু হচ্ছে ওই অঙ্কটা। এটা আশা করি তোমরা সলভ করতে পারবা। তো আমরা একটু খ নাম্বার কোশ্চেনটা দেখি। খ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে 7 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তোমাদের অনুশীলনীর 1.2 এর মূল বইয়ের 1.2 এর 6 নম্বর অঙ্কটা হুবহু এখানে উল্লেখ করা আছে যে 7 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। আশা করি এটা সলভ করতে পারবা। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এটি তোমাদের অনুশীলনীর 1.3 এর 10 নং অনুরূপ। আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 বা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তোমার অনুশীলনী 1.3 এর 10 নম্বর যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনের হুবহু কপি হচ্ছে এটা। তো আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসি। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 16, 24, 30, 32 এবং 36 পাঁচটি সংখ্যা। 16, 24, 30, 32, 36 পাঁচটি সংখ্যা। এখন প্রথম কোশ্চেন বলা হয়েছে যে সহমৌলিক সংখ্যা কাকে বলে? তো তোমাদের মূল বইয়ের 7 নাম্বার পেজে খুব সুন্দরভাবে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা সবগুলো সংখ্যার সংজ্ঞাগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে সহমৌলিক সংখ্যা 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। অর্থাৎ 2 বা ততোধিক কোনো সাধারণ যদি গুণনীয়ক থাকে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ যদি গুণনীয়ক থাকে এবং তাদের মধ্যে শুধুমাত্র যদি 1 এর মিল থাকে তাহলেই তারা পরস্পর সহমৌলিক সংখ্যা। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল হচ্ছে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা হচ্ছে তোমার অনুশীলনী, এটা অনুশীলনী তোমার 1.3 এর উদাহরণ 10 হুবহু মূল বইয়ের অঙ্কটি এখানে তুলে দেওয়া হয়েছে। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে প্রথম বলতে এখানে 16, দ্বিতীয় বলতে এখানে হচ্ছে 24, আর তৃতীয় বলতে এখানে হচ্ছে 30 এবং পঞ্চম বলতে এখানে বলা হয়েছে 36 সংখ্যা দ্বারা ভাগ করলে, অর্থাৎ 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 এবং 36 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এটা হচ্ছে তোমার অনুশীলনীর 1.3 এর মূল বইয়ের 11 নং কোশ্চেনের অনুরূপ। সম্পূর্ণরূপে এটা মূল বইয়ের 11 নং কোশ্চেনের হচ্ছে অনুরূপ। আশা করি তোমরা সলভ করতে পারবে। চতুর্থ কোশ্চেনে বলা হয়েছে একটি গরুর দাম হচ্ছে সি টাকা, একটা ছাগলের দাম হচ্ছে জি টাকা এবং একটি ভেড়ার দাম ই টাকা। প্রথমে বলা হয়েছে বীজগণিতিক রাশি কাকে বলে? তোমার মূল বইয়ের 79 নাম্বার পেজে খুব সুন্দর করে বীজগণিতিক রাশির সংজ্ঞাটি দেয়া আছে। এখানে বলা হয়েছে যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। তো খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 5টি গরু, 10টি ছাগল ও 20টি ভেড়ার দাম কত এবং একত্রে এগুলোর দাম কত? এটা সলভ করার জন্য প্রথমে লিখতে হবে একটি গরুর দাম হচ্ছে সি টাকা। এই যে মূল প্রশ্নে যে এই কথাটা লেখা আছে এই কথাটা প্রথমে লিখে নিতে হবে। একটি গরুর দাম সি টাকা, অতএব 5টি গরুর দাম হচ্ছে সি গুণ 5 অর্থাৎ 5c, 5c টাকা। তারপর এইভাবে একটি ছাগলের দাম জি টাকা, তাহলে 10টি ছাগলের দাম হচ্ছে 10জি টাকা। তারপর লিখতে হবে যে একটি ভেড়ার দাম ই টাকা, প্রশ্নে লেখা আছে একটি ভেড়ার দাম ই টাকা, অতএব হচ্ছে 20টি ভেড়ার দাম, অতএব 20টি ভেড়ার দাম হবে হচ্ছে 20 ই টাকা। এখন এইগুলো একত্রে দাম কত? তাহলে এগুলোর অতএব লিখতে হবে অতএব একত্রে এগুলোর দাম তোমার হচ্ছে আসবে হচ্ছে 5c প্লাস 10g প্লাস হচ্ছে 20e। এটাই হচ্ছে একত্রে সবগুলোর দাম। আশা করি তোমরা বুঝতে পারছো।
গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 10c প্লাস হচ্ছে 10g মাইনাস 20e দ্বারা কি বোঝায়? খুবই সিম্পল, এটা তোমরা অলরেডি সলভ করছো, তোমরা মূল বই থেকে অলরেডি এগুলো পারো। সেটা হচ্ছে 10c, সি হচ্ছে গরুর দাম, জি হচ্ছে ছাগলের দাম এবং ই হচ্ছে ভেড়ার দাম। তাহলে এখানে বলতে পারি যে 10টি গরুর এবং 10টি ছাগলের সমষ্টি থেকে 20টি ই অর্থ হচ্ছে ভেড়া, 20টি ভেড়ার হচ্ছে বিয়োগফল। কি বললাম? 10টি গরুর এবং 10টি ছাগলের সমষ্টি থেকে 20টি ভেড়ার বিয়োগফল। আচ্ছা, এরপর আসছে সি, জি, ই এর সাংখ্যিক সহগগুলো। সাংখ্যিক সহগ কি আছে? তো প্রথমে আছে 10c প্লাস হচ্ছে 10g প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 20e। তো এটা সাংখ্যিক সহগগুলো হচ্ছে সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 10 প্লাস হচ্ছে 10 মাইনাস হচ্ছে 20। তো 10 হচ্ছে 20 হয়, 20 থেকে 20 বিয়োগ দিলে হয়ে যায় হচ্ছে 0। তাহলে সহগগুলোর যোগফল হচ্ছে 0। আশা করি বুঝতে পারছো। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি গরুর দাম x টাকা এবং একটি ছাগলের দাম হচ্ছে y টাকা। তাহলে 2a প্লাস 5b এর প্রতি সহগ, তাহলে 2a প্লাস হচ্ছে 5b এর প্রতি পদের সহগ কত? তো এখানে প্রতি পদের সহগ বলতে এর সহগ আছে হচ্ছে 2 এবং এখানে হচ্ছে b এর সহগ আছে হচ্ছে 5। আশা করি তোমরা সলভ করতে পারবা। খ নম্বর কোশ্চেন আসছে 7টি গরু ও 5টি ছাগলের দামের সমষ্টি কত? 7টি গরু, তো এখানে গরু বলতে বোঝা হচ্ছে একটি গরুর দাম হচ্ছে x টাকা। তাহলে লিখতে হবে প্রথমে এই কোশ্চেনের এই অংশটুকু লিখে নিতে হবে যে একটি গরুর দাম x টাকা। লিখে নিতে হবে এখানে একটি গরুর দাম হচ্ছে x টাকা। অতএব 7টি গরুর দাম হবে 7x। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বলছে একটি ছাগলের দাম y টাকা, তাহলে লিখতে হবে এই কোশ্চেনের এই অংশটুকু লিখতে হবে একটি ছাগলের দাম y টাকা। তাহলে 5টি ছাগলের দাম লিখতে হবে হচ্ছে 5y। এখন 7টি গরু, এই লাইনটাতে তারপর লিখবা যে 60টি গরু ও 5টি ছাগলের দামের সমষ্টি সমান সমান হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে 7x প্লাস হচ্ছে আর তোমার হচ্ছে এখানে 5y। এটাই হচ্ছে অ্যান্সার, 7x প্লাস 5y। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে 2 ইন্টু 5x প্লাস 8y দ্বারা কি বোঝায়? এখানে বলতে হবে x এর 5 গুণ এবং y এর 8 গুণের যোগফলের 2 গুণ। x এর 5 গুণ এবং y এর 8 গুণের যোগফলের 2 গুণ। জাস্ট এটা লিখলেই তোমার সলভ, 4 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে হচ্ছে 159, এখানে হবে হচ্ছে 159। 159টি আম, 127টি জাম এবং 401টি লিচু। তো প্রথম ঝুড়িতে আছে, এটা দ্বিতীয় ঝুড়িতে, এটা তৃতীয় ঝুড়িতে। তো ক নাম্বার কোশ্চেন হচ্ছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তো 159কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক গুণনীয়ক বের করি, তাহলে এটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 53। তো এখানে ভাগ করলে শুধুমাত্র আমরা 3 এবং 53ই হচ্ছে পাই, আর কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যায় না। তো মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে এখানে 3 এবং 53। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি 9টি আম, 7টি জাম ও 1টি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে করো। অর্থাৎ এখানে বলছে যদি এই 1500, এখানে বলা হয়েছে যে 159 থেকে যদি 9টি পচে যায় তাহলে 9টি পচে গেলে থাকে হচ্ছে 150 এবং 127 থেকে যদি কতটি পচে যায়, 7টি পচে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 120 এবং এখানে যদি একটি পচে যায় তাহলে থাকবে হচ্ছে 400। এইগুলাকে হচ্ছে তোমার লসাগু করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে, তিনটা একসাথে করতে হবে। তো লসাগু করার পর যেটা সব মিলায় যে যত গুণফল দাঁড়াবে ওটাই হচ্ছে তোমার রেজাল্ট। গ নম্বরে বলা হয়েছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে হচ্ছে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রথমে আম থেকে মোট যে 159টি আম আছে এখান থেকে 3টা আম বিয়োগ দিতে হবে। 3টা বিয়োগ দিলে তোমার এখানে থাকতেছে হচ্ছে 156। তারপর এখান থেকে তোমার 6টা জাম যদি তুমি বাদ দাও 127 থেকে, তাহলে থাকতেছে হচ্ছে
121 এবং 11টি লিচু 400, তোমাদের টোটাল লিচু আছে হচ্ছে 401টি। 401 থেকে যদি আমরা হচ্ছে কত 11টি লিচু যদি বিয়োগ দেওয়া হয় তাহলে থাকবে হচ্ছে 390টি লিচু। এখন তোমার কি করতে হবে, এটা গসাগু করতে হবে। তো গসাগুতে এর মধ্যে তিনটার মধ্যে সবচেয়ে ছোটকে সবচেয়ে ছোট হচ্ছে 121। তো 121 দিয়ে প্রথমে তোমার হচ্ছে ভাগ করতে হবে 390কে। তো 390কে তুমি ভাগ করতে থাকবে, ভাগ করার পর যেটা হচ্ছে তোমার অবশিষ্ট থাকবে ওইটা দিয়ে আবার 156কে হচ্ছে তুমি ভাগ দিবা। ভাগ দেওয়ার পর তোমার রেজাল্ট দাঁড়াবে হচ্ছে সবকিছু ক্যালকুলেশন করার পর দেখবা লাস্টে 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এবং অ্যান্সারটা হবে হচ্ছে 13। হ্যাঁ, আর তোমার হচ্ছে খ নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 13,200। অঙ্কটি করার পর অবশ্যই অ্যান্সারের সাথে একটু মিলাই দেখবা। আচ্ছা, এবার আমরা একটু 7 নম্বর কোশ্চেনটা দেখি। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে a = -21 -10 এবং b সমান হচ্ছে -31 +-11। এখন a + 1 এর মান নির্ণয় করতে বলছে। দেখো আগে আমাদের a এর মানটা বের করে নিতে হবে। সমান দেয়া আছে হচ্ছে -21, এখানে মাইনাস মাইনাস হচ্ছে +10। তো -21 থেকে হচ্ছে আর +10, এটা প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করলে আসবে হচ্ছে 11 -11। তো -11 এবং +1, তো এর মান কত আসলো এখানে? তো আমরা a + 1 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এর মান কত পাইছি? -11। তো আমরা লিখলাম -11 আর এখানে প্লাসের +1 এর 1। তো -11 থেকে আমরা যদি +1, এটা প্লাসে মাইনাসে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে হচ্ছে -10। তো ক নম্বরের অ্যান্সার হচ্ছে -10। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে দেখাও যে a > b, এ হচ্ছে বির চাইতে বড়। তো এ যে বির চাইতে বড় এর মান তো আমরা অলরেডি জানি, এর মান হচ্ছে -11। তো বির মান তো এখনো জানি না, তো না জানলে তো আগে থেকে বলতে পারবো না যে এ বি থেকে বড় কিনা। তো তার জন্য আমাদের হচ্ছে বির মানটা বের করে নিতে হবে। তো বি সমান কত আছে এখানে? এখানে আছে -31 এবং প্লাসে মাইনাসে হচ্ছে -11। তো সমান সমান আমরা বলতে পারি মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, সো আসতেছে হচ্ছে 42 -42। তো তাইলে a > b আমরা লিখতে পারি এর মান হচ্ছে -11 এবং b এর মান হচ্ছে -42। তার মানে আমরা প্রুফ করলাম, আমরা কিন্তু দেখালাম যে a হচ্ছে b এর চাইতে বড়। আর সাধারণত যে নিয়ম অনুযায়ী ঋণাত্মক সংখ্যার মান যত কম থাকে, ঋণাত্মক সংখ্যার মান যত কম থাকে তত বড়, যত সংখ্যা ছোট হবে মান তার তত বেশি হবে। এখন আমরা 8 নং, 9 নং এবং 10 নং তিনটা সৃজনশীল দেখতে পাচ্ছি। 8, এই যে 9 এবং 10, এই তিনটা হচ্ছে জ্যামিতি। এই জ্যামিতি সলভ করার জন্য তোমার হচ্ছে মূল বইয়ের হচ্ছে উপপাদ্য 1, মূল বইয়ের উপপাদ্য 1 এবং সম্পাদ্য হচ্ছে 1, 2 এবং 3 নাম্বার, এই তিনটা সম্পাদ্য এবং একটা উপপাদ্য তুমি যদি সলভ করো, মোট কথা এই চারটা যদি তুমি সলভ করো, তার মধ্যে এই তিনটা কোশ্চেনই তোমার কমন এবং হুবহু বই কপি। এখানে যে কোশ্চেনগুলো তুমি দেখতে পারতেছো, তোমার বইয়ে যে কোশ্চেন আছে, বইয়ে যে সম্পাদ্য এবং উপপাদ্য আছে, সেটারই সম্পূর্ণ একটা কপি হচ্ছে কোশ্চেন হচ্ছে এগুলা। হ্যাঁ, তো আশা করি তুমি এই তিনটা হচ্ছে সম্পাদ্য এবং একটা উপপাদ্য যদি পড়ো, তাহলে এখান থেকে তোমার 100% কোশ্চেন কমন থাকবে, হুবহু কোশ্চেনটা তোমার কমন পড়বে। তো আশা করি সবাই বুঝতে পারছো, তোমরা কোশ্চেনগুলো সলভ করো। যদি কোনো কোশ্চেন তোমাদের বুঝতে প্রবলেম হয়, তোমরা হচ্ছে একটু টেনে দেখতে পারো, টেনে দেখলে তোমরা হচ্ছে কোশ্চেনটা তোমরা আবার সলভ করতে পারবা। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার শুভকামনা, পরীক্ষা ভালো হোক, সবাই দোয়া করবো আমার জন্য। আসসালামু আলাইকুম।